গণিতের সব থেকে ইম্পর্টেন্ট এবং সহজ অধ্যায় পরিসংখ্যান। যারা শুধু গণিতে কোনো মতে পাস করতে চাও তাদের জন্য এই অধ্যায়টি একটি লুকানো জ্যাকপট, এবং যারা গণিতে এ প্লাস পেতে চাও তাদের জন্য এই অধ্যায়টি খুবই ইম্পর্টেন্ট। কারণ এই একটি অধ্যায় থেকে গণিত পরীক্ষায় থাকবে 25 নাম্বার কমন। গণিতে পাস করতে লাগে 33 নাম্বার, যেখানে তোমরা একটি অধ্যায় থেকে পেয়ে যাচ্ছ 25 নাম্বার। তো কেন না এরকম সুন্দর একটা সুযোগের সদ্ব্যবহার করা হোক। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা গণিতের অধ্যায় 17 পরিসংখ্যানের বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করব। এই একটি ক্লাসের পর তোমাদের গণিতের পরিসংখ্যানের যে অঙ্কগুলো করতে খুঁটিনাটি যত বিষয় প্রয়োজন, আশা করছি এই ক্লাসের পর সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আমি পরিসংখ্যান নিয়ে 3টি ভিডিও বানাবো। একটি ভিডিওতে তোমাদের বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করব, যেটা এখন করছি, এবং পরবর্তী ভিডিওতে গড়, মধ্যক এবং প্রচুরক, এই 3টি জিনিস নিয়ে আলোচনা করব। এবং তারপর হচ্ছে তোমাদের পরিসংখ্যানের 3টি গ্রাফ আছে: আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ এবং অজীব রেখা। এই 3টি জিনিস নিয়ে আলোচনা করব। তো এই 3টি ক্লাস যদি কেউ মনোযোগ দিয়ে দেখতে পারো, আশা করছি পরিসংখ্যান নিয়ে তোমাদের মনে আর কোনো ডাউট থাকবে না। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব যে পরিসংখ্যান জিনিসটা আসলে কি। যে কোনো বিষয়ের সংখ্যাত্মক বর্ণনাকেই পরিসংখ্যান বলা হয়। যেমন পরিসংখ্যানের একটা উদাহরণ হতে পারে যে 5জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত গড় নম্বর হচ্ছে তোমার 76 নাম্বার, একজন 90 নাম্বার, একজন 80, একজন 70, একজন 75 এবং একজন 85 নম্বর পেয়েছে। তো সবাই মিলে অ্যাভারেজে পেয়েছে হচ্ছে 76 নাম্বার। এই যে বিষয়টাকে আমরা সংখ্যা আকারে প্রকাশ করলাম এবং সবগুলোর গড় নাম্বার বের করলাম, এটাই হচ্ছে পরিসংখ্যান। ওকে, আচ্ছা। তো এরপর আমরা দেখব হচ্ছে তো এরপর আমরা দেখব হচ্ছে উপাত্ত জিনিসটা কি। উপাত্ত উপাত্ত হচ্ছে কোনো তথ্যকে যখন সংখ্যা আকারে লেখা হয় সেটা হচ্ছে উপাত্ত। যেমন আমরা একটু আগে লিখছিলাম যে 5জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর। আচ্ছা, একজন শিক্ষার্থী ধরো যে 90 নাম্বার পেলো, একজন 70, একজন 80, একজন 60, একজন ধরো 50 নাম্বার পেয়েছে। তো আমরা যে এই তথ্যগুলোকে যে সংখ্যা আকারে প্রকাশ করলাম, এটাই হচ্ছে উপাত্ত। আচ্ছা, এরপর দেখবো হচ্ছে বিন্যস্ত উপাত্ত। আমরা একটু আগে দেখলাম যে উপাত্তগুলোকে আমরা এলোমেলো ভাবে লিখছিলাম, যে 90, 80, 70, 50। আচ্ছা, আমরা যদি এইভাবে লিখি যে একজন 50, একজন হচ্ছে 60, একজন 70, 80 এবং 90। আচ্ছা দেখো তো, এখানে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানো হয়েছে কিনা। ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট যখন ক্রমানুসারে সাজানো হবে, তখন সেটাকে বিন্যস্ত উপাত্ত বলে। এবং অবিন্যস্ত উপাত্ত কি? যখন এই সংখ্যাগুলোকে যখন এলোমেলো ভাবে সাজানো থাকবে, তখন সেটাকে অবিন্যস্ত উপাত্ত বলা হবে। যেমন দেখো, 80, তারপর হচ্ছে ধরো 60, 70, 50, 90। দেখো, এখানে প্রথমে 80 লেখা আছে, ওখান থেকে ছোট 60, 60 থেকে আবার বড় 70, 70 থেকে আবার ছোট 50, আবার দেখো বড়। তার মানে এগুলোকে এলোমেলো ভাবে লেখা হয়েছে। আচ্ছা, যদি উপাত্ত সমূহকে যখন এলোমেলো ভাবে লেখা হবে, সেটা হচ্ছে এলোমেলো ভাবে লেখা হলে সেটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত। এবং যখন যখন সাজিয়ে লেখা হবে, সেটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত। আচ্ছা, ক্লিয়ার? অস্কর। আচ্ছা, তো এখন আমরা দেখব শ্রেণীবিন্যস্ত উপাত্ত কি। যখন আমরা যেভাবে একটু আগে উপাত্তগুলো লিখলাম, এরকম ভাবে যে কোনো উপাত্ত যখন একটা সারণীবদ্ধ ভাবে লেখা হবে, একটা সারণীর মধ্যে লেখা হবে, সেটাই হচ্ছে শ্রেণীবিন্যস্ত উপাত্ত। যেমন আমরা যদি এরকম একটা সারণী তৈরি করি, যে সারণীতে দেখো, যেমন একটা সারণী তৈরি করি, এখন দেখো, মনে করো যে 3 থেকে 4 এই শ্রেণীতে আছে হচ্ছে 11 জন, 5 থেকে 6 এই শ্রেণীতে আছে হচ্ছে 3 জন, 7 থেকে 8 এই শ্রেণীতে আছে হচ্ছে 4 জন। আমরা যে কোনো উপাত্তকে যখন আমরা এভাবে সারণীবদ্ধভাবে লিখে ফেলবো, সেটাই হচ্ছে শ্রেণীবিন্যস্ত উপাত্ত। আচ্ছা, এরপর হচ্ছে বিচ্ছিন্ন চলক। আচ্ছা, তো এখন আমরা দেখবো যে বিচ্ছিন্ন চলকটা আসলে কি। বিচ্ছিন্ন চলক হচ্ছে যে কোনো চলককে যখন পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যায়, তখন সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। আমাদের পরীক্ষায় একটা কমন প্রশ্ন আসে এমসিকিউতে, যে হাতির সংখ্যা কোন ধরনের চলক। দেখো, হাতির সংখ্যা যেমন আমরা বলতে পারি যে 5টা হাতি, 6টা হাতি, 7টা হাতি, এভাবে বলতে পারি। কিন্তু আমরা কি কখনো বলতে পারি যে 5.5টা বা 6.5টা হাতি? এভাবে বলতে পারি? এভাবে বলতে পারি না। এগুলো কি পূর্ণ সংখ্যা না, ঠিক আছে? এভাবে বলতে পারি না। তো এগুলো কি এগুলো কি আমাদের বিচ্ছিন্ন চলক হবে না, এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলক। যেগুলোকে আমরা পূর্ণ সংখ্যা প্রকাশ করতে পারবো, সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক।
এবং যেগুলোকে পূর্ণ সংখ্যা প্রকাশ করতে পারবো না সেগুলো অবিচ্ছিন্ন চলক। তো বিচ্ছিন্ন চলকের উদাহরণ হতে পারে যে হাতির সংখ্যা, অথবা আমাদের পরীক্ষায় প্রাপ্ত নম্বর হতে পারে, এবং জনসংখ্যা হতে পারে, যেগুলোকে আমরা পূর্ণ সংখ্যা ব্যতীত দশমিক সংখ্যায় প্রকাশ করতে পারি না। এবং যেমন অবিচ্ছিন্ন চলকের উদাহরণ হতে পারে যে অবিচ্ছিন্ন চলক তোমাদের অবিচ্ছিন্ন চলক হতে পারে যে বয়স, উচ্চতা, ওজন, এগুলো কিন্তু তোমার এরকম অবিচ্ছিন্ন হতে পারে। যেমন কারো বয়স থাকতে পারে যে 12.5 বছর থাকতেই পারে কারো বয়স। তারপর হচ্ছে উচ্চতা, এখন একজনের উচ্চতা হতে পারে যে 5.6 ফিট, ঠিক আছে, 5.6 ফিট এরকম থাকতেই পারে। তো এগুলো কি পূর্ণ সংখ্যা হলো? হলো না। তো পূর্ণ সংখ্যা যদি না হয়, যে চলক পূর্ণ সংখ্যা হবে না সেটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। আচ্ছা, তো এখন আমরা দেখবো যে মধ্যবিন্দু জিনিসটা কি। মধ্যবিন্দু হচ্ছে যখন কোন শ্রেণীর নিম্ন সীমা, যখন যেমন একটা শ্রেণী আমরা ধরতে পারি যে 31 থেকে 40, ধরো একটা শ্রেণী, ঠিক আছে, এই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 31 এবং উচ্চ সীমা হচ্ছে 40। আচ্ছা, মধ্যবিন্দু বের করার জন্য আমরা নিম্ন সীমা এবং উচ্চ সীমাকে যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে আমরা মধ্যবিন্দু পেয়ে যাব। যেমন এখানে 31 নিম্ন সীমা যোগ হচ্ছে উচ্চ সীমা 40। আচ্ছা, নিম্ন সীমা এবং উচ্চ সীমার যোগফলকে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে মধ্যবিন্দু। দেখো, 31 এবং 40 যোগ করলে হচ্ছে 71, 71কে 2 দ্বারা ভাগ করলে 35.5, 35.5, 35.5। আচ্ছা, তো এই 35.5 হচ্ছে আমাদের মধ্যবিন্দু, বা এটাকে মধ্যমানও বলা হয়, মধ্যমান বা মধ্যবিন্দু। আচ্ছা, তারপর হচ্ছে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি জিনিসটা কি দেখো, মনে করো যে যখন কোনো সারণীবদ্ধভাবে যখন কোনো কিছু থাকবে, যখন যে কোনো উপাত্ত যখন সারণীবদ্ধ থাকবে, যেমন হচ্ছে শ্রেণীবিন্যস্ত উপাত্ত, যেমন দেখো একটা শ্রেণী থাকলো 31 থেকে 40, একটা শ্রেণীতে 31 থেকে 40, পরবর্তী শ্রেণীতে 41 থেকে 50, বা তার পরবর্তী শ্রেণী 51 থেকে 60। এরকম যখন শ্রেণীবিন্যস্ত ভাবে কোনো উপাত্ত থাকবে, দেখো প্রত্যেকটা শ্রেণীর পরের শ্রেণীর নিম্নসীমা থেকে আগের শ্রেণীর নিম্নসীমা যদি বাদ দেই, এটার থেকে যদি এটা বাদ দেই, তখন কিন্তু আমাদের যে মানটা পাবো সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তির মান। আচ্ছা, তো শ্রেণীব্যাপ্তি বের করার জন্য আমরা সবসময় দেখবো যে আলোচিত শ্রেণীর যে নিম্নসীমা, ওইটা হচ্ছে পরবর্তী শ্রেণীর নিম্নসীমা থেকে বাদ দিতে হবে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে এরকম যে দেখো, পরবর্তী শ্রেণীর নিম্নসীমা থেকে পূর্ববর্তী শ্রেণীর নিম্নসীমাটা বাদ দিলে যেটা পাবো, দেখো 41 থেকে 31 যদি আমরা বাদ দেই, তাহলে পাবো হচ্ছে 10। ভাই দেখো, 51 থেকে যদি 41 বাদ দেই, 51 থেকে 41 বাদ দিলে পাবো হচ্ছে 10। এই 10ই হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি। ওকে, শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। এই শ্রেণীতে ব্যবধান কত আছে? 10 আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কি। কেন্দ্রীয় প্রবণতা কি? উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার যে প্রবণতা, সেটাকে কেন্দ্রীয় প্রবণতা বলা হয়। আচ্ছা, যেমন কেন্দ্রীয় প্রবণতার তোমার তিনটি পরিমাপক রয়েছে। তিনটি পরিমাপক হচ্ছে গড়, মধ্যক এবং প্রচুরক। গড়, মধ্যক এবং প্রচুরক। আচ্ছা, এই তিনটি জিনিস হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক। দেখো, আমরা যে কোনো উপাত্তকে যখন আমরা লিখি, যেমন পাঁচজন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বরকে আমরা লিখলাম উপাত্তকে, একজন 50, 60, 70, 80 এইভাবে নাম্বার পেয়েছে। তো এখন সবগুলো আমরা যখন গড় নাম্বার বের করবো, দেখো তো সেগুলো কি কেন্দ্রীয় মানের দিকে কি পুঞ্জীভূত হয় না? তখন কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হয়। আচ্ছা, তো কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। এবং কেন্দ্রীয় প্রবণতার তিনটি পরিমাপক হচ্ছে গড়, মধ্যক এবং প্রচুরক। এই প্রশ্নটি খুবই আসে এমসিকিউতে, যে কেন্দ্রীয় প্রবণতার তিনটি পরিমাপক কি কি, বা শর্ট কোশ্চেনেও আসতে পারে। আচ্ছা, এবং এটাও আসতে পারে যে কেন্দ্রীয় প্রবণতা জিনিসটা আসলে কি, তখন তোমরা 2-3 লাইনে ব্যাখ্যা করে লিখবা। ওকে, তো এখন আমরা দেখবো যে পরিসর জিনিসটা আসলে কি। আচ্ছা, পরিসর হচ্ছে যে কোনো উপাত্ত যখন এই যে এরকম যেমন কিছু উপাত্ত দেওয়া আছে, এখান থেকে আমাদের পরিসর যদি বের করতে হয়, আমরা প্রথমে দেখবো এখানে সর্বোচ্চ মান কোনটা। দেখো, এখানে 10 আছে, 11, 12, 14, 13, 9, 15। দেখো, এখানে 15 হচ্ছে সব থেকে বড়, তাহলে এখানে সর্বোচ্চ মান কত? 15। এবং এখানে দেখো সর্বনিম্ন মান 10 আছে, 10 থেকে দেখো কম আছে কিনা, 9 আছে, 9 হচ্ছে সর্বনিম্ন মান।
সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান আমরা পেয়ে গেলাম। পরিসরের সূত্র হচ্ছে পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানটা বিয়োগ করব, সর্বনিম্ন মান বিয়োগ করব এবং তার সাথে 1 যোগ করব। ঠিক আছে, সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে তার সাথে 1 যোগ করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে পরিসর। এখানে সর্বোচ্চ মান 15 নিলাম, সর্বনিম্ন মান কত 9। তো 15 থেকে 9 বাদ দিয়ে তার সাথে 1 যোগ করব। ঠিক আছে, আচ্ছা 15 থেকে 9 বাদ দিলে হচ্ছে 6 প্লাস 1, তাহলে কত আসলো 7 আসলো। তাহলে 7 হচ্ছে আমাদের এখানে পরিসর। পরিসর জিনিসটা বোঝা গেছে। এরপর হচ্ছে আমরা দেখবো যে শ্রেণী সংখ্যা জিনিসটা কি। শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। দেখো এখানে পরিসর আমরা কত পেলাম, পরিসর পেলাম হচ্ছে 7। এখন শ্রেণীব্যাপ্তি কিন্তু আমাদের এখান থেকে ধরে নিতে হবে। যদি কখনো প্রশ্নে বলা থাকে যে শ্রেণীব্যাপ্তি এত ধরে অঙ্কটি করো, তখন আমরা সেটা ধরে নেব যদি প্রশ্নে বলা থাকে। কিন্তু এখানে এখানে আমাদেরকে ধরে নিতে হবে। ঠিক আছে, এখানে যদি আমরা শ্রেণীব্যাপ্তি দেখো, যদি শ্রেণীব্যাপ্তি আমরা 2 ধরি, শ্রেণীব্যাপ্তি যদি 2 ধরি, তাহলে শ্রেণীব্যাপ্তির জায়গায় 2 বসিয়ে দেবো। তাহলে 7 থেকে 2 ভাগ করলে কত আসবে 3.5। ঠিক আছে, 3.5। কিন্তু এই 3.5 নেওয়া যাবে না, কারণ শ্রেণী সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যায় হতে হবে। দেখো আমরা দেখবো যে কোন সংখ্যাটি এসছে, 3.5 এসছে না, 3.5। এখন এই 3.5-এর পরবর্তী যে পূর্ণ সংখ্যাটা সেটা আমরা নেব। এখন 3.5-এর পরবর্তী পূর্ণ সংখ্যা কি 4 না, তাহলে 3.5 অথবা 4। 4 হচ্ছে এখানে আমাদের শ্রেণী সংখ্যা। আমাদেরকে এখন এটার থেকে যদি গণসংখ্যা নিবেশন সারণী করতে হয়, সেখানে 4টা শ্রেণী থাকবে। ওকে, আচ্ছা। তো এখন আমরা দেখবো যে গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা দেখো, আমাদের প্রথমেই এখানে কিছু উপাত্ত দেওয়া আছে এবং এখান থেকে গণসংখ্যা নিবেশন সারণীটা আমরা তৈরি করব। আচ্ছা, এর জন্য কি করতে হবে, দেখো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হলে আমাদের 3টা স্টেপ প্রয়োজন। 3টা স্টেপ। প্রথমে আমাদের পরিসর বের করতে হবে, পরিসর। তারপরে হচ্ছে শ্রেণী সংখ্যা বের করতে হবে, শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা। এবং তারপর শেষে গিয়ে হচ্ছে সারণীটা তৈরি করব, সারণীটা তৈরি করব। আচ্ছা, এখন দেখো আমরা এই জিনিসটা কিভাবে করব। তো প্রথমে পরিসর বের করি। পরিসর, এখানে দেখো সর্বোচ্চ মান কত এবং সর্বনিম্ন মান কত। পরিসরের জন্য এই 2টা জিনিস লাগবে। আচ্ছা, পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা। ঠিক আছে, যোগ 1। আচ্ছা, এখানে দেখো সর্বোচ্চ মান কত, দেখো 14, 13। আচ্ছা 13 14 থেকে ছোট। দেখো 14 থেকে বড় আর কিছু আছে কিনা, 14 থেকে বড় আর কিছু নেই। এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 14 এবং সর্বনিম্ন সংখ্যা দেখো কত, সর্বনিম্ন সংখ্যা 9। 9 এর পরে 8 আছে, 8 দেখো 8 থেকে আছে কিনা ছোট, 7 আছে, 6 আছে, 6। তো এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 6 এবং এটার সাথে যোগ 1। দেখো যোগ 1, তাহলে কত আসলো পরিসর। 14 থেকে 6 বিয়োগ করবো, 14 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 8। 8 প্লাস 1 হচ্ছে 9। তাহলে পরিসর বের হলো 9। এবং পরিসর বের করার পর আমাদেরকে বের করতে হবে শ্রেণী সংখ্যা। আচ্ছা, শ্রেণী সংখ্যা বের করার জন্য আমাদেরকে শ্রেণী ব্যাপ্তি ধরে নিতে হবে। দেখো এখানে আমরা পরিসর কত বের হয়েছে 9। যদি পরিসর যদি 10-এর যদি কম আসে, তাহলে আমরা শ্রেণী ব্যাপ্তি আমরা 2 করে ধরে নিব। আচ্ছা দেখো, এবং যদি 20-এর বেশি আসে তখন আবার 5 করে ধরে নেব। এতে করে আমরা যখন শ্রেণী ব্যাপ্তিটা যত বেশি ধরে নেব, আমাদের শ্রেণী সংখ্যাটা তত কম হবে কিন্তু, এবং শ্রেণী সংখ্যা যত কম হবে অঙ্কটা তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আচ্ছা দেখো, তো এখানে আমরা শ্রেণী ব্যাপ্তি 2 ধরে নিই। শ্রেণী ব্যাপ্তি শ্রেণী ব্যাপ্তি 2 নিয়ে শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা দেখো সমান সমান কি হবে, পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। পরিসর কত বের হচ্ছে 9। 9 থেকে শ্রেণী ব্যাপ্তি ভাগ করবো, শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 2। তাহলে 9 ভাগ 2 কত আসে, 4.5, 4.5। দেখো 4.5 এসছে। তো এখন এটা কিন্তু দশমিক সংখ্যায় চলে আসছে।
কিন্তু দশমিক সংখ্যা আমাদের নেওয়া যাবে না, আমাদেরকে নিতে হবে এই যে সংখ্যাটা আসলে এটা পরবর্তী পূর্ণ সংখ্যাটা নিতে হবে। তো 4.5 আসলে তাহলে আমরা নিব 4.5 বা 5। তো 5টা তাহলে আমাদের শ্রেণী হবে। আমরা যে সারণীটা তৈরি করব সেখানে 5টা শ্রেণী হবে, 5টা শ্রেণী হবে। হ্যাঁ, তো সারণীটা তৈরি করা যাক। আচ্ছা, চলো এখন গণসংখ্যা নিবেশন সারণীটা আমরা তৈরি করি। আচ্ছা, তো আমরা শ্রেণী সংখ্যা 5 পেয়েছিলাম, এখন সারণীটা তৈরি করি। এই সারণীটা এরকম হবে। দেখো, এখানে 3টি কলাম হবে, শ্রেণী ব্যাপ্তির জন্য একটা, ট্যালির জন্য একটা এবং গণসংখ্যার জন্য একটা। আচ্ছা, দেখো টাইটেল গুলো আগে দিয়ে নেই। শ্রেণী ব্যাপ্তি, ট্যালি এবং গণসংখ্যা, গণসংখ্যা। আচ্ছা, শ্রেণী ব্যাপ্তিটা কিভাবে ধরবো? দেখো, এখানে সর্বনিম্ন সংখ্যাটা কত? সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 6। 6 থেকে আমরা যেহেতু শ্রেণী ব্যাপ্তি 2 ধরছিলাম, 2 ধরার কারণে এখানে 6 থেকে যদি 2 নেই, দেখো 6 এবং 7 এই দুইটা ওই শ্রেণীতে অন্তর্ভুক্ত হবে যেহেতু শ্রেণী ব্যাপ্তি 2। আচ্ছা, তাহলে 6 হচ্ছে সর্বনিম্ন সংখ্যা, 6 থেকে নিতে হবে। 6 থেকে 7, দেখো তো 6 থেকে 7 এই শ্রেণীতে 6 এবং 7 এই দুইটি সংখ্যা আছে, তাহলে শ্রেণী ব্যাপ্তি কত হলো? 2 হলো। শ্রেণী ব্যবধান 2। আচ্ছা, 6 থেকে 7, দেখো তো এই শ্রেণীতে এখন কোন কোন সংখ্যাগুলো অন্তর্ভুক্ত হবে? আচ্ছা, শ্রেণী ব্যাপ্তিগুলো আগে আমরা লিখে নিই। আচ্ছা, তো দেখো, তো এখানে শ্রেণীব্যাপ্তি আমরা শ্রেণীব্যাপ্তি 2 করে ধরে নিয়েছি। 6 থেকে 7 পর্যন্ত শ্রেণীব্যাপ্তি হচ্ছে 2। এইভাবে আমরা প্রত্যেকটা সাজানো দেবো। 6 থেকে 7, 7 এর পরের সংখ্যা নিব 8, 8 থেকে 9, 10 থেকে 11, 12 থেকে 13, 14 থেকে 15। শ্রেণীব্যাপ্তি আমাদের শেষ। এখন ট্যালিগুলো আমরা কিভাবে নিব? এখান থেকে দেখো 14, 14 কোন শ্রেণীতে অন্তর্ভুক্ত হবে? দেখো 14 থেকে 15 এই শ্রেণীতেই 14 অন্তর্ভুক্ত হবে। তো 14 এর জন্য আমরা এখানে একটা ট্যালি নিলাম, তারপরের সংখ্যাটা 14, এভাবে 3টা 14 আছে, তাহলে এখানে এই শ্রেণীতেই 3টা সংখ্যা অন্তর্ভুক্ত হবে। এরপর হচ্ছে 13, দেখো 13, 12 থেকে 13 এই শ্রেণীতে 13 অন্তর্ভুক্ত হবে। তারপর তারপর হচ্ছে 12, 12 হচ্ছে 12 থেকে 13তেই অন্তর্ভুক্ত হবে এই শ্রেণীতেই। তারপর হচ্ছে 13, 13 আবার এই শ্রেণীতেই। একইভাবে এখন আমরা সবগুলোই এইভাবে ট্যালিগুলো সাজিয়ে নিব। দেখো, আমি ট্যালিগুলো সাজিয়ে নিচ্ছি। তো দেখো, আমরা এইভাবে ট্যালিগুলো বসিয়ে নেব। দেখো, ট্যালি হচ্ছে, দেখো আমরা যখন এই যে 1টা 2টা 3টা 4টা বসাবো এবং পরবর্তী ট্যালিটা বসাতে আমাদেরকে এইভাবে মাঝখান দিয়ে একটা টান দিতে হবে, ঠিক আছে? 5 করতে গেলে দেখো 1 2 3 4 এবং 5 এখানে দেওয়া যাবে না, 5 এখানে দেওয়া যাবে না, 5 নম্বরটা এই যে এইভাবে মাঝখান দিয়ে একটা চিহ্ন দিতে হবে। আচ্ছা, তো ট্যালিটা এইভাবে প্রকাশ করতে হয়। এখানে দেখো তো, এখানে ট্যালি যেই কয়টা হয়েছে, দেখো এখানে 1 2 3 4 এবং মাঝখান দিয়ে যেটা এটার জন্য 5 6 7, দেখো এখানে 7 লিখেছি। এভাবে এখানে যত হবে যে কয়টা আমরা ট্যালি বসিয়েছি সেম ভাবে গণসংখ্যাগুলো বসিয়ে নেব। এটাকেই বলা হয় গণসংখ্যা নিবেশন সারণী। গণসংখ্যা বের করার জন্য যে সারণীটা আমরা তৈরি করব সেটা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী। এবং আচ্ছা, এর সাথে সাথে আরেকটা জিনিস তোমাদেরকে বোঝাই, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। দেখো, এখানে যদি ক্রমযোজিত গণসংখ্যার জন্য আলাদা একটা আমরা শ্রেণী করি, আলাদা একটা ঘর করি, দেখো এখানে প্রথম শ্রেণীতে যত আছে 7 এটাই লিখবো একবার, ঠিক আছে? এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, প্রথম শ্রেণীতে যত আছে সেটাই লিখবে। এখন এই যে যে ফলটা আসলো এখানে, এটার সাথে পরবর্তী শ্রেণীর গণসংখ্যাটা যোগ করতে হবে। 7 আর 9 যোগ করলে আসবে 16। দেখো, এই 16 যে যোগফলটা আসলো এটার সাথে আবার পরবর্তী শ্রেণীর গণসংখ্যাটা যোগ করতে হবে। 16 আর 8 24। আচ্ছা, এখন যে 24 যে ফলটা আসলো এটার সাথে 4 যোগ করতে হবে, তাহলে 28। 28 থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যাটা যোগ করো, 28 আর 4 32। ওকে। ও সরি, এখানে হচ্ছে এখানে এখানে হচ্ছে এটা 2 না, সরি এটা হচ্ছে 3। তাহলে এটা যদি 3 হয় তাহলে 28 আর 3 এখানে 31 আসবে। ওকে, তো 31 আমাদের ক্রমজড়িত গণসংখ্যার শেষের শ্রেণীতে যেটা আসবে এটা আমাদের মোট গণসংখ্যার সমান হবে, এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, তো ক্রমজড়িত গণসংখ্যার যদি কখনো তোমাদের সংজ্ঞা আসে সেটা কিভাবে লিখবা? ক্রমজড়িত গণসংখ্যার সংজ্ঞাটা হচ্ছে যে পূর্ববর্তী সকল শ্রেণীর গণসংখ্যার যোগফল এবং এর সাথে পরবর্তী শ্রেণীর গণসংখ্যার যে যোগফল, এটাই হচ্ছে ক্রমজড়িত গণসংখ্যা। আচ্ছা, তো গণসংখ্যা এবং ক্রমজড়িত গণসংখ্যা এখানে পর্যন্তই শেষ। এগুলো তোমরা নিজেরা বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে এখানে দক্ষ হয়ে উঠবা। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করে দিচ্ছি এবং পরবর্তী ক্লাসে গড়, মধ্য, প্রচুরক ও 3টি গ্রাফ যে আছে, আয়তলে, গণসংখ্যা, বহুভুজ এবং অজীব রেখা, পরবর্তী ক্লাসগুলোতে দেখা হবে।